হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। সুহান আর নিজের রুমে না ঢুকে ওদের সাথে ওদের রুমে ঢুকলো। ইকরা ঘরে ঢুকে দক্ষিণের জানালাটা খুলে দিতেই শীতল বাতাস এসে সবাইকে স্পর্শ করলো। ইস, কত বছর পর এই ঘরগুলোতে মানুষ থাকছে। তোমরা চলে গেলে আবার বাড়িটা ফাঁকা হয়ে যাবে, ঘরগুলো সব শূন্য পড়ে রবে। হাসতে হাসতে এক কাজ করতে হবে, তোকে বিয়ে দিয়ে ঘর জামাই রেখে দিতে হবে। দুজন মিলে প্রতিদিন একটার পর একটা ঘর চেঞ্জ করবি, তাহলেই আর কোনো ঘর খালি থাকবে না। আর নয়তো রাসেল ভাইকে বলবি বিয়ে করে এমনটা করতে, বুঝলি? সোহানের কথা শুনে জুহি অনেকটা লজ্জা পেলেও বাকিরা হেসে দিল। জুহি বলল, ভাইয়া, তোমার মুখে কিছুই আটকায় না না? হাসতে হাসতে, তোর বিয়ের বয়স হয়েছে আর আমি বললেই দোষ, তাই না? আমি কি বলছি নাকি তোমার দোষ? কিন্তু একটু তো মুখ সামলে রাখো, লজ্জা তো লাগে, তাই না? আচ্ছা, সব বাদ, চলো গল্প শুনি। তুমি নাকি খুব সুন্দর গল্প লেখো। আমি গল্প লিখি? তোকে কি বললো? নিশ্চয়ই মিলু বলছে। বলি বড় বড় চোখ করে সোহান মিলুর দিকে তাকালো। মিলু তখন হাসতে শুরু করলো, সাথে জুহিও ইকরাও হাসতে শুরু করলো। প্লিজ ভাইয়া, প্লিজ বলো না। ভয় পেলে কিন্তু তখন আমাকে কিছু বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে। সোহান বলতে শুরু করলো, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কোথাও কোনো মানব নেই। গল্প করতে বলতে হঠাৎ করে কারেন্ট চলে গেল। অমনি সকলে একসাথে চিৎকার করে উঠল। সোহান হাসতে হাসতে, থাম তোরা থাম, তোদের চিৎকার শুনে ভূত প্রেত সব ভয় পালিয়েছে। তুমি এত পচা কেন? আমি আবার কি করলাম? কারেন্ট চলে গেছে, এটা কি আমার দোষ? এত ভয়ঙ্কর গল্প কেন বলতে হবে? ভূতের গল্প তো ভয়ঙ্কর হবেই। কথা বলতে বলতে ফুপু মোমবাতি নিয়ে রুমে আসলো। মা, জানো না ভাইয়া কি ভয়ঙ্কর ভূতের গল্প বলেছে? তার উপর কারেন্ট চলে গেল, তাই তো ভয়ে চিৎকার করে উঠছি। পাগল মেয়ে কোথাকার, কারেন্ট আসলে সকলে খেতে আসিস। হয়েছে, তোমাকে আর ভূতের গল্প বলতে হবে না, এবার চুপ করে বসে থাকো। সবাই টুকটাক কথা বলতে বলতে প্রায় 30 মিনিট পর কারেন্ট আসলে সকলে মিলে রাতের খাবার খাওয়ার জন্য উঠে পড়ল। সবাই মিলে গোল হয়ে দিয়ে খাবার খেতে বসলো। একসাথে রাতের খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম। সোহান নিজের রুমের ব্যালকানিতে আর মিলু ইকরা তাদের রুমের ব্যালকানিতে গভীর রাত পর্যন্ত বসে সময় পার করে একসময় বিছানায় যেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঝুম বৃষ্টি শুরু হলে সোহানের ঠান্ডায় ঘুম ভেঙে যায়। এদিকে কারেন্টও নাই, কি করবে বুঝতে পারছে না। কোথাও কাঁথা বা কম্বল আছে কিনা বুঝে উঠতে পারছে না। এত রাতে কাউকে ডাক দিবে কিনা বুঝতেও পারছে না। ফোনটা হাতে নিয়ে ইকরার নাম্বারে কল দিল। প্রথমবার ডিং বেজে কেটে গেল। সোহান আরেকবার কল দিবার পর ইকরা ফোন রিসিভ করলো। সরি, তোর ঘুম ভাঙিয়ে দিলাম। ঘুম নিয়ে কি হয়েছে বলো? নাম মানে রুমের কোথাও কাঁথা বা কম্বল আছে কিনা বলতে পারিস? ওই ঘরে মনে হয় নাই। তুমি আমার রুমে দরজার সামনে আসো, আমি বের করে দিচ্ছি, নিয়ে যাও। কেটে দিয়ে বিছানা ছেড়ে উঠে ফোনের টর্চ জ্বালিয়ে আলমারি খুলে ইকরা একটা কম্বল বের করলে অতক্ষণে সোহান দরজার সামনে চলে এসেছে। টোকা দিতেই ইকরা গিয়ে দরজা খুলে কম্বলটা এগিয়ে দিল সোহানের দিকে। সোহান কম্বল হাতে নিতে নিতে, তোকে অনেক অনেক ধন্যবাদ, আর সরিও এত রাতে জাকিয়ে তোলার জন্য। ওসব কিছু লাগবে না, যাও, যে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুইও ঘুমিয়ে পড়, শুভরাত্রি। সোহান কম্বল নিয়ে চলে যেতেই ইকরা দরজা বন্ধ করে আবারও শুয়ে পড়ল। সোহানের রুমে গিয়ে কম্বল গায়ে জড়িয়ে আরামে শুয়ে পড়ল। পরের দিন সকালে সকলে আবার একসাথে হলো নাস্তার টেবিলে। নাস্তা খেতে খেতে রাসেল বলল, আজ কি তোরা ঘুরতে বের হবি? কেন, তোমার কি কোনো কাজ আছে নাকি? না, আমার কোনো কাজ নেই, তোরা ঘুরতে গেলে আমি নিয়ে বের হব। আপু, কি বলো, যাবে তোমরা? অবশ্যই যাব, ঘুরতে যাব, এটা বলতে হয়? ঠিক আছে, তাহলে সকলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। মামা, তুমিও চলো, খুব মজা হবে। না রে, তোরা যা, আমরা বাড়িতে রেস্ট করি। বেশ, তো তাহলে তোমরা রেস্ট করো। বলতে বলতে টেবিল থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয় বলেই নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। বাকিরাও খেয়ে তাড়াতাড়ি উঠে নিজেদের রুমের দিকে হাঁটা শুরু করলো। রুমের দিকে যেতে যেতে ইকরা সোহানকে বলল, কি পরে বের হব? তোর ইচ্ছে যা মনে চায় পড়ে বের হ। কি হলো, এমন করে বলছো কেন? আরে কেমন করে বলছি? আচ্ছা শোন, কাল তো শাড়ি পরেছিলি, আজ অন্য জামা পরলেই হবে। আর আকাশের অবস্থাও ভালো না, এই রোদ তো এই বৃষ্টি, এই শাড়ি না পরাটাই ভালো। আর এত মানুষের সাথে তুই অন্য জামাই পরে নিস। আচ্ছা আচ্ছা, হয়েছে তো, বুঝতে পেরেছি, এইভাবে বলতে হবে না। অন্য জামাই পরবো বলে ইকরা হেসে দিল।
সোহান মুগ্ধ হয়ে চেয়ে রইল ইকরার দিকে। দুজনে নিজেদের রুমে চলে আসলো। দুইজনে এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে সোহান আকাশি রঙের একটা শার্ট বের করলো, সেই সাথে জিন্স প্যান্ট পরলো। এদিকে ইকরা কালো একটা 3 পিস বের করলো, যা কার চুপির কাজ করা ছিল। গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতেই মিলু বললে উঠল, আপু, তোকে খুব সুন্দর লাগছে, ঠিক যেন আমাদের পরিজমিনে নেমে এসেছে। চুপ করো, কি সব বলছিস এসব? আমি ঠিকই বলছি। ইস, আমি যদি ছেলে হতাম না, তোমার প্রেমে পড়ে যেতাম। হাসতে হাসতে মায়ের চিনিস, আমরে বলবো তুই বেশি পেকে গেছিস। আমি কি ভয় পাই ভাবছো? আমিও আম্মুরে বলে দেব তোমার আর সোহান ভাইয়ার কথা। কিছুটা চমকে প্রশ্ন করলো, কি বলবি? আমার আর সোহান ভাইয়ের কথা? আমি বুঝি সব কিছুই বুঝি, তোমাদের দুজনের মাঝে কি চলতেছে। মিলুর এমন কথায় একটা মিনিট খানেক একদম স্তব্ধ হয়ে বসেছিল ড্রেসিং টেবিলের সামনে। তারপর নিজেকে স্বাভাবিক করে মিলুর কান টেনে ধরে, খুব বেশি বড় হয়ে গেছিস না? সারাদিন ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে পড়ে থাকিস, আর এখন এসব শিখেছিস? আপু ছাড়ো, ব্যথা পাচ্ছি। আর সোহান ভাইয়া খুব ভালো ছেলে, তোমার জায়গায় থাকলে আমি আর সোহান ভাইয়াকে ভালোবেসে ফেলতাম। ইকরা মিলুর কানের উপরের থেকে হাত সরিয়ে নিল। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে মিলুর দিকে তাকিয়ে বলল, তুই না আমার লক্ষ্মী বোন, আমার কাছে প্রমিস কর তুই এইসব কথা কাউকে বলবি না। বলবো না, বললে তো এতদিনে বলে দিতাম। আর আমি এতটাও বোকা না যে নিজের বোনের ক্ষতি করব। কথাটা বলেই মিলু ইকরাকে জড়িয়ে ধরলো। তারপর ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলল, আপু, অঙ্কে কিন্তু তুমি সত্যিই পাকা। মিলুর মুখে এমন কথা শুনে কিছুটা লজ্জা পেলেও দুই বোন একসাথে হেসে উঠল। ইকরা মিলুর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, বের হয় এখন, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো। দুই বোন একসাথে রুম থেকে বের হলো। এমন সময় সুহানও রুম থেকে বের হলো। দুজনের চোখাচোখি পড়তেই একে অপরের দিকে চেয়ে রইল। দুজনের অবস্থা দেখে মিলু খক খক করে উঠল। মৃদু হাসি দিয়ে সোহান চোখ নামিয়ে নিল, একটু লজ্জায় চোখ সরিয়ে নিল। কি দুজন দাঁড়িয়ে রইবে নাকি সামনের দিকেও যাবে, নাকি একজন আরেকজনকে বলবে তোমাকে খুব সুন্দর লাগছে? মিলুর কান টেনে ধরে, বেশি পণ্ডিত হয়ে গেছিস তাই না? কি করেছো? ছেড়ে দাও ওকে। সোহান মিলুকে ছেড়ে দিতেই দূর থেকে জুহি বলতে বলতে এগিয়ে আসলো, ওই তোমরা রেডি হলে? কাছে এসে ভাইয়া তোমাদের জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো। সকলে মিলে হাঁটা শুরু করলো বাড়ির বাইরে। বের হতেই দেখতে পেল রাসেল অটো দাঁড় করিয়ে রাখছে। সবাইকে দেখে, যাক তাহলে তোরা এলি অবশেষে। আমি তো ভেবেছিলাম তোদের রেডি হতে হতেই বেলা শেষ হবে। মেয়েদের সাজতে একটু সময় তো লাগবেই ভাইয়া, এটাই স্বাভাবিক। এত সাজুগুজু কেনই করতে হবে? সাজুগুজুতেই নারীরা সুন্দর, আর একটু পরিপাটি না সাজলে মেয়েদের ভালোও লাগে না। নে হয়েছে, এখন তাড়াতাড়ি উঠে বস, যেতে অনেকটা সময় লাগবে। আর কোনো কথা না বাড়িয়ে সকলে অটোতে উঠে বসলো। অটোর সামনে বসলো রাসেল, আর পেছনে ওরা চারজন। অটো চলতে শুরু করতেই জুহি গুনগুন করে গান গাইতে শুরু করলো। এই আপু, তুমি গুনগুন করে কি বলছো? কবিতা নাকি গান? কিছু না, আবোল তাবোল মনে যা আছে তাই বলছি। ও আচ্ছা, সোহানের দিকে তাকিয়ে ভাই একটা কবিতা বলো না শুনি। এত সুন্দর পরিবেশ আর তোমার কবিতা শুনবো না, এটা কি হয়? আরে কি বলিস, আমি এখন ওইসব পারবো না। এ তুই কি সত্যি সত্যি কবিতা পারিস নাকি? বল না, আমিও শুনি তোর কবিতা। পারি মানে খুব সুন্দর করে বলতে পারি, হ্যাঁ। আরে বল বল, লজ্জা পাচ্ছিস কেন মেয়েদের মতো? রাসেলের সাথে সাথে সকলে বলতে শুরু করলো। সুহান বলল, আচ্ছা বলছি বলে ইকরার দিকে তাকিয়ে বলতে চাইলো, অচেনা পথ, অচেনা রাস্তা, চিরচেনা তুমি আর আমি চলছি একই সাথে পাশাপাশি। খুব করে ইচ্ছে থাকার পরেও ছুঁয়ে দিতে পারছি না তোমাকে। তুমি যে আমার না বলা কবিতা, তুমি যে আমার না গাওয়া গান, তুমি ছিলে, তুমি থাকবে চিরদিন আমার হৃদয়ের গহীনে। কেউ দেখবে না, কেউ জানবে না, শুধু অনুভবে বুঝে নিও তুমি কতটা ভালোবাসি আমি। কবিতা শেষ হতেই সবার বাহবা করতে শুরু করলো। আরে বাহ, তুই তো দেখছি বেশ রোমান্টিক। কিছুটা লজ্জা পেয়ে সোহান মাথা নিচু করে রাখলো। রাসেল আবারও বলল, তুই তো মেয়ে মানুষের মতো লজ্জা পাস দেখছি। তা প্রেম টেম কিছু করিস নাকি? এই বয়সে প্রেম না করলে কোন বয়সে করবে? বেশ বেশ, চালিয়ে যা, বয়স তো এখন তোদেরই। কেন ভাইয়া, তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? আরে সে কথা না, এখন কি আর আমার প্রেমের বয়স আছে নাকি? এখন বয়স হয়েছে বিয়ে করে সোজা সংসার জীবনে চলে যাবার। তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলো। রাসেল কোনো জবাব না দিয়ে হাসছে। অল্প কিছু সময় পর অটো ইকো পার্কের সামনে চলে আসলো। সকলে নেমে পার্কের ভিতরে প্রবেশ করলো।
এখানে সেখানে ঘুরছে আর সকলে মিলে ছবি তুলছে। ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল। সকলে মিলে পার্কের ভিতরে পর্যটন রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর আরও কিছুটা সময় রেস্ট নিয়ে আবারও ঘুরতে শুরু করলো। নানান রকম বিলুপ্ত প্রজাতির পাখি দেখছে, সেই সাথে প্রকৃতির বাতাস সকলে দারুণভাবে উপভোগ করছে। মাঝে মাঝে ক্লান্ত হলে সকলে মিলে একসাথে বসে গল্পের আসর জমাচ্ছে। সকলে বেশ উপভোগ করছে এই ঘোরাঘুরি। সন্ধ্যায় সকলে পার্কের ভিতর থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সবাই যে যার মতো করে নিজেদের রুমে চলে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে আবারও সকলে খাবার টেবিলে বসলো। পরিবারের সকলে মিলে রাতের খাবার খেতে বসলো। কিরে, কেমন ঘুরলি তোরা? জি বাবা, খুব ভালো। তা তো তোদের দেখে বোঝা যাচ্ছে কারোর ভিতর কোনো রকম ক্লান্তির দাগ দেখা যাচ্ছে না। বড় আব্বা, এত সুন্দর পরিবেশ, ঘুরলে কি আর ক্লান্তি লাগে? ইস, যদি আমাদের ঢাকা শহরটা এতটা সুন্দর হতো, সবুজ গাছগাছালিতে ভরপুর। তখন বলবি, ইস, হলুদ ল্যাম্পপোস্টটা খুব মিস করছে। বুঝলি, আমরা যা পাই তার চেয়ে অনেক বেশি আশা করি। ঠিক তাই। শোন, যত বেশি আশা করবি পুরোটা না পেলেও তার চেয়ে কিছু কম পাবি, কিন্তু আশা যত কম করবি পূর্ণতা ততই কম হবে। এভাবেই যুক্তিতর্কের মাধ্যমে সকলে রাতের খাবার শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রুমে গিয়ে যে যার মতো শুয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সকলে নাস্তা করে সকলে হাঁটা শুরু করলো সেই নদীর দিকে। আর সঙ্গে বড়রাও যোগ দিয়েছেন। বাড়ির পাশে বলে দুটো নৌকা ঠিক করা হলো। একটাতে বড়রা আর একটাতে ছোটরা যাবে। নৌকা চলছে, সকলে মুগ্ধ হয়ে উপভোগ করছে। নৌকা পাড়ে গিয়ে ভিড়তেই সকলে নৌকা থেকে নেমে পড়ল। ইস, কতগুলো বছর পর নৌকায় উঠে এই কাশবনে এলাম। তোমার মনে আছে সোহান, সেই ছোট ছিল যখন শেষবার আমরা এখানে এসেছিলাম? মনে থাকবে না আবার? স্মৃতিগুলো মধুর হয়ে চিরদিন হৃদয়ের মাঝে থাকবে। আজ ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেছে, অথচ ওদের মতো বয়সে আমরা শেষ এখানে এসেছিলাম। হ্যাঁ, দেখতে দেখতে অনেক সময় চলে যায়। আজ ওদের দেখলে আমার অতীত দিনের কথা মনে পড়ে। ওদের মাঝে নিজেদের অতীত খুঁজে পায়। সকলে ঘুরতে শুরু করলো, ছবি তুলতে শুরু করলো। সকলে একসাথে একই ফ্রেমে বন্দী হচ্ছে। এখানে এসে যেন সকলে জীবনের স্বাদ খুঁজে পেয়েছে। শহরের বন্দি জীবন কাটিয়ে মুক্ত মনে ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে। চারিপাশের পরিবেশ দেখলেই চোখ জুড়িয়ে যায়। বেহায়া মন বাচ্চামি করতে ইচ্ছে করে ভীষণভাবে। অতীতে হারিয়ে যায় মন। সকলে মিলে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসে। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। এদিকে ফুপু, মিহি আর সোহানের মা রান্নাঘরে চলে আসে রান্না করার জন্য। দুপুরের খাবার রেডি হতেই সকলে খাবার খেতে চলে আসে। খাবার খেতে বসতেই বৃষ্টি শুরু হয়। ছোটবেলায় গ্রামে থাকতে এমন বৃষ্টির সময় চলে যেতাম আম কুড়াতে। তখন আমাদের অনেকগুলো আম গাছ ছিল, কত কত আম গাছের নিচে পড়ে থাকতো। যাও না, এখনো দেখবে রাস্তার পাশের আম গাছগুলো অনেক আম পড়ে আছে। সোহানের কথা শুনে সকলে একসাথে হেসে দিল। এখন কি আর দৌড় ঝাঁপের বয়স আছে নাকি? এখন তো বয়স তোদের। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আম কুড়াতে যাব। ইস, আমার তো ভিজতে ইচ্ছা করছে। জানা ভিজ, মানা করছে কি? না না না, আমি এখন বাইরে ভিজবো না। ওঠানে যে পিছলে পড়ে কোমরটা ভাঙার ইচ্ছা আমার নেই। অল্প বয়সে কোমর ভেঙে বুড়ি হবে, এই তো। সকলে রাসেলের কথা শুনে হো হো করে হেসে উঠল। একটু লজ্জা পেয়ে তাড়াতাড়ি খেয়ে টেবিল ছেড়ে উঠে পড়ল। অল্প সময়ের ভিতরে সকলের খাওয়া শেষ হয়ে গেল। সোহান আর মিলু গল্প করতে করতে রুমের দিকে এগিয়ে গেল। ঘরের দরজার সামনে আসতেই মিলু বলল, চলো আমাদের রুমে সবাই মিলে গল্প করব। ঠিক আছে চল। রুমে ঢুকতেই দেখতে পেল ইকরা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের বৃষ্টিতে হাত বাড়িয়ে দিয়েছে। মিলু বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। মিলু ওয়াশরুমে চলে যেতেই সোহান এগিয়ে গেল ইকরার দিকে। পাশে দাঁড়িয়ে, কিরে এত মনোযোগ দিয়ে কি করছিস? বৃষ্টিতে ভিজেছি। হেসে দিয়ে, এভাবে কি কেউ বৃষ্টিতে ভিজে? ভিজে ভিজে এই যে দেখো 2 হাত ভিজিয়েছি, বাকিটা মনে মনে ভিজে নিচ্ছি। ইকরার 2 হাতে নিজের হাত রেখে, বুঝলাম, কিন্তু এইভাবে ভিজলে তো জ্বর আসতে পারে, সে কি তুই জানিস? আসলে কি হবে, তোমার তো আর কষ্ট লাগবে না। আমার কষ্ট লাগবে না কে বললো? তুই অসুস্থ হলে বুঝি আমার খুব ভালো লাগবে? লাগতেও পারে। তাছাড়া আগে তো তোমার সেই ভালো লাগা তো আমাকে বলতে সব নাকি আমার নাকামি। আরে সে সব তো বলতাম যাতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস তাই। দুজন কথা বলতে বলতে হঠাৎ করে প্রচন্ড জোরে বজ্রপাতের শব্দ হতেই ইকরা খুব শক্ত করে সোহানের হাত চেপে ধরলো। বাতাস বেড়ে যাবার ফলে বৃষ্টির পানি ছিটে এসে লাগছিল দুজনের মুখে। একজন আরেকজনের দিকে অপলক চেয়ে রয়েছে। এমন সময় মিলু ওয়াশরুম থেকে বের হয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে
এমন অবস্থা দেখে কাশি দিতেই দুজন দুজনের হাত ছড়িয়ে নিল। আমি কি কোনো ডিস্টার্ব করলাম? কিছুটা অপ্রস্তুত হয়ে, কই না তো। মানে মিলুর দিকে রাগি চোখে তাকে তুতলাচ্ছিস কেন? কই না তো, আমি বলতে চাচ্ছিলাম তোমরা কি এখানে দাঁড়িয়ে ভিজবে নাকি রুমের ভেতরেও আসবে? মিলুর কথায় দুজন বুঝতে পারলো অনেকটাই ভিজে গেছে জামা কাপড়। তাড়াতাড়ি করে দুজন রুমের ভিতরে ঢুকে পড়লো। রুমে ঢুকে ইকরা সোহানের দিকে একটা তোয়ালে এগিয়ে দিল। সোহান হাত মুখে তা দিয়ে মুছে নিয়ে ইকরার দিকে বাড়িয়ে দিল। ইকরা তা দিকে মুখ পরিষ্কার করে নিল। এসব দেখে মিলু মিটি মিটি হাসতে হাসতে বলল, আমি শুনেছি খাবার ভাগ করে খেলে ভালোবাসা বেড়ে যায়। আচ্ছা, একই তোয়ালে দিয়ে মুখ মুছলে কি তা বাড়ে না? মিলুর কান টেনে ধরে বেশি পাকনামি হয়েছে, তাই না? কিরে তোরা কি করছিস? আর কে পাকনা হয়ে গেছে? তাড়াতাড়ি মিলুর কান ছেড়ে দিয়ে, কিছু না ভাইয়া, বসো, এমনি দুষ্টুমি করছিলাম আমরা। হঠাৎ তুমি আমাদের এদিকে? ঘরে একা একা ভালো লাগছিল না, বাইরে বের হব, তাও কোনো উপায় নেই বৃষ্টির জন্য। হুম, কি সুন্দর ওয়েদার, একা একা কি আর ঘরে থাকতে মন চাই? তাড়াতাড়ি বিয়ে করে একটা ভাবি নিয়ে আসো ভাইয়া, বুঝলে? বুঝলে তো কে পেকেছে? এই যে এই বুড়িটা পেকেছে। হাসতে হাসতেই বলল, ওর কথায় কিন্তু যুক্তি আছে। ভাইয়ার আসলেই বিয়ে করা উচিত। বুঝলি, তোদের এখানে আর বসে থাকা যাবে না, তোদের সব কয়টার মাথায় বিয়ের ভূত চাপছে। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে রুমে বাইরে যেতে শুরু করলো। রাসেল চলে যেতেই সকলে হেসে দিল তো ভাইয়াকে লজ্জা পাড়িয়ে দিতে। কি আমরা না, তুমি? তোরা তিনজন ঝগড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেল। নীলু বলল, হইছে এবার চুপ করো। দিনটা পার করলে ঝগড়া করে, কথায় এই বয়সে একটু রোমান্স হবে তা না, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। মিলুর কথায় সোহান আর একটা বড় বড় চোখ করে মিলুর দিকে তাকালো। মিলু ভয়ে ভয়ে, আমি আবার কি করলাম? এই রোমান্স কি রে? এত বড় মেয়ে তুমি বোঝো না? আমার বলতে লজ্জা করে। মিলুর কান টেনে, লাজ লজ্জা বলতে কিছুই নাই, সারাদিন ফেসবুকে পড়ে থেকে সব শিখতেছিস। উফ ভাইয়া ছাড়ো, না হলে বড় আপার কাছে বলে দিব তোমাদের প্রেমের কথা। কান টেনে ধরেই, তোর কি মনে হয় আমি ভয় পাই? মোটেও ভয় পাই না, বুঝলি? এখন আপাতত বেকার, সেই জন্য চুপ করে আছি, নয়তো কবে বিয়ে করে ফেলতাম। কথাটা বলেই ইকরার দিকে তাকালো সোহান। ইকরার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। সোহান ওদিকে তাকিয়ে বলল, আমি কি রাসেল ভাইয়ের মতো বুড়ো বয়সে বিয়ে করব নাকি? সময় মতোই বিয়ে করব বলে মিলুর কান ছেড়ে দিল। ইকরা কিছুটা শরম পেয়ে হাত ছেড়ে উঠে ব্যালকানির দিকে চলে গেল। এটা কি করলা? ইস, কান দুটো ব্যথা করে দিয়েছো। বেশ করেছে, সব সময় কেমন বড় মানুষের মতো পাকনা পাকনা কথা। ওই যে আপু অভিমান করে ওইদিকে গেছে, এখন রাগ ভাঙাও। মিলুর দিকে তাকিয়ে সোহান সেদিকে হাঁটা শুরু করলো। পিছনে বিছানায় গা মিলিয়ে দিয়ে মিলু মিটমিট করে হেসে চলেছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে, সেই সাথে বৃষ্টিও পড়ছে খুব জোরে। বৃষ্টি মনে হয় আজ আর থামবে না। সোহান ইকরার পাশে যেয়ে দাঁড়িয়ে, তোর আবার কি হলো এই অন্ধকারে? এখানে এসে দাঁড়ালি কেন? এমনি বৃষ্টি দেখার জন্য। সোহান দুই হাতে ইকরার দুই বাহু চেপে ধরে, সত্যি এমনই। ইকরা কোনো উত্তর দেয় না, শুধু ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে। আবারও প্রশ্ন করে, কিরে কথা বলছিস না কেন? ইকরা নিশ্চুপ হয়ে মাথা নিচে নামিয়ে বোকার মতো বলে, রোমান্স কি? যে কোনো ছেলে মেয়ে এমন প্রশ্ন শুনলে হেসে দিবে। সোহানের ও যে হাসি আসছিল না তেমনটা নয়, তবে সোহান এটা বুঝতে পারছিল ইকরা ইচ্ছে করেই এমনটা বলেছে। এই মুহূর্তে ইকরা যতটা বোকার মতো এই প্রশ্নটা করেছে, ইকরা ঠিক ততটা বোকা নয়। তবে এই মুহূর্তে ইকরা খুব করে সোহানের কাছে ভালোবাসার স্পর্শ চাচ্ছে। সোহান একটা হাত ইকরার থুতনিতে নামিয়ে নিয়ে এসে মুখটা উপরে তুলতেই একজনের চোখে আরেকজনের চোখ পড়ে। ইকরার চোখের পাপড়িগুলো বারবার উঠানামা করছে। সোহান ইকরার কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ করাতেই বাতাসে বৃষ্টি এসে দুজনের মুখ ভিজিয়ে দিতে শুরু করলো। আকাশ ঘুটঘুটো অন্ধকার হয়ে এলো। হঠাৎ করে রুমের ভিতর থেকে মিলু বলে উঠল, আর ভিজতে হবে না, ঘরের ভেতর আসো, নয়তো বরফ হয়ে ব্যালকনিতেই পড়ে যাবে। দুইজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমের ভিতরে ঢুকতেই মিলু আবারও বলল, তাহলে অভিমানের পালা শেষ হলো? সোহান বড় বড় চোখ করে তাকাতেই মিলু চুপ হয়ে গেল। ইকরা আর সোহান দুজনেই শব্দ করে হেসে দিল। মিলু ছোট হলেও এতটা ছোট না, তাই এই হাসির মানে বুঝতে ওর কষ্ট হলো না। তিনজন গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। জুহি এসে খাবার খাওয়ার জন্য ডাক দিল। সকলে একসাথে চলে গেল রাতের খাবার খাওয়ার জন্য। সবাই মিলে রাতের খাবার খেতে খেতে পুপু বলে উঠল, ভাইজান, রাসেলের তো বিয়ে দেওয়া দরকার, একটা ভালো পাত্রী দেখা দরকার। হ্যাঁ, বয়স তো অনেক হয়ে যাচ্ছে, আমরা দেখি দেখ ভালো পাত্র পাস কিনা আমরা থাকতে থাকতে। বললেই তো পাওয়া যায় না, তারপরেও দেখি কি হয়।
এমন অনেক আলোচনার মধ্যে দিয়ে সকলে মিলে রাতের খাবার শেষ করে যার যার রুমে চলে গেল। সোহান নিজের রুমে শুয়ে আছে, ইকরা আর মিলু তাদের রুমে। মিলু গভীর মনোযোগ দিয়ে ফেসবুকিং করছে। এমন সময় ইকরা বলল, কি করছিস? না এমনি। তুমি কি জানো ভাইয়ার গল্পগুলো অনেক সুন্দর আর রোমান্টিক? কোন ভাইয়া? আরে কোন ভাইয়া আবার? সোহান ভাইয়ার। কিন্তু মানুষটা খুবই আনরোমান্টিক। মোটেও না, ভাইয়াও খুবই রোমান্টিক, কিন্তু তুমি বোঝো না। হয়েছে, আমি তো আর তোর মতো এত পাকনা বলি না। দুজন কথা বলছে। এর ভিতরে পাশের রুম থেকে সোহান ছোট করে ফেসবুকে পোস্ট করেছে, আই অ্যাম ইন লাভ। মিলু ইকরাকে পোস্টটা দেখিয়ে কমেন্টস বক্সে কমেন্টস করলো, অভিনন্দন ভাইয়া, তাড়াতাড়ি ট্রিট দিও কিন্তু। সোহান সাথে সাথে রিপ্লাই দিল, ঢাকায় গিয়ে দিব। দুই বোন বসে বসে হাঁটছে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। একসময় সকলে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সবাই যখন গোল হয়ে নাস্তার টেবিলে বসেছে, তখন ফুপু বলে উঠল যে গত রাতে তার দেবর ফোন করে বলেছে তাদের গ্রামে একটা মেয়ে দেখেছে। সবাই মিলে গিয়ে মেয়েটাকে দেখে আসলে কেমন হয়? মন্দ হয় না বলে সবার দিকে তাকালো। সকলে নাস্তা করে সেজে গুজে রওনা হলো সে মেয়েকে দেখার উদ্দেশ্যে। আগে থেকেই সে বাড়িতে জানিয়ে দিতে বলে ফুপু তার দেবরকে ফোন করে। দুপুরের আগে আগে সকলে গিয়ে সেই বাড়িতে উপস্থিত হয়। সকলে মেয়েকে দেখে মোটামুটি সকলের মেয়ে পছন্দ হয়। টুকটাক কথাবার্তা সেরে সকলে সে বাড়ি থেকে বের হয়ে আসে। পথে আসার পর ফুপুর দেবর জানায় একটা দিন তাদের বাড়িতে থেকে যেতে। সবাই রাজি হয়ে যায় সেখানে থাকার জন্য। এক রাত সেখান থেকে সকলে চলে আসে। দেখতে দেখতে গ্রামে 7টা দিন কেটে যায়। অবশেষে সকলে আজ ঢাকায় চলে আসবে। রাসেল আগের রাতেই সবার জন্য টিকিট কেটে নিয়ে এসেছে। বাসায় আজ রান্নাবান্নার প্রচুর আয়োজন হয়েছে। মেয়েরা সকলে রান্নাবান্না নিয়েই ব্যস্ত সকাল থেকে। ছেলেরা বসে বসে লুডো খেলছে। দুপুরের খাবারের পরেই সকলে রেডি হতে শুরু করলো। সন্ধ্যার আগে আগেই বাড়ি থেকে বের হতে হবে। রাসেল বেশ কয়েকবার করে মিলু আর ইকরার রুমে এসেছে, হয়তো কিছু বলতে চায়, কিন্তু কেন জানি কিছু বলতে পারে না। এদিকে ইকরা একবার জিজ্ঞাসা করেছে, রাসেল বলে না তেমন কিছু না, তোদের গোছানো কতটুকু হলো তাই দেখতেই এসেছি। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। ফুপু অনেক কান্নাকাটি করেছে। এই কয়েকদিনে যেমন বাড়িটা আনন্দে মেতেছিল, আজ ঠিক উল্টো অবস্থা। কাঁদিস না, রাসেলের বিয়েটা ঠিক হলেই আমরা আবার আসবো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো বাস স্ট্যান্ডের দিকে। রাসেলও সাথে আসলো ওদের উঠিয়ে দেবার জন্য। বাসে উঠিয়ে দিয়ে রাসেল সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তেমন বেশি যাত্রী নেই। গাড়ি ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দারুণ উপভোগ করা 7টা দিন নিয়ে বাসের ভিতরে সকলের টুকটাক কথাবার্তা চলছে। একসময় রাত বাড়তে থাকলো, সকলে ঘুমিয়ে পড়লো। খুব ভোরে গাড়ি ঢাকায় এসে পৌঁছালো। সকালে গাড়ি থেকে নামলো। এর মাঝে ফুপু ফোন দিয়ে খোঁজ নিলেন। বাবা জানালো যে ভালোভাবেই ঢাকায় চলে এসেছে। পরদিন থেকে সকলে ব্যস্ত হয়ে পড়লো। সোহান ইকরাকে ভার্সিটিতে পৌঁছে দিতে যাচ্ছে। এমন সময় ইকরা সোহানকে বলল, আমাদের আগামী দিনগুলোর কথা চিন্তা করে তোমাকে বাবার ব্যবসা দেখা উচিত। সোহান কিছুটা সময় চুপ করে বলল, বেশ তো, তাই দেখব। ইকরা খুশি হয়ে সোহানকে জড়িয়ে ধরল। দুজনের মাঝে এখন আর আগের মতো ঝগড়া লাগে না। তবে দুইজন যখন বাসায় থাকে তখনই ছাদে উঠে একজন আরেকজনের সাথে গল্প করে। সোহান বাবা চাচাকে জানায় সে ব্যবসা বুঝে নিতে চায়। বাবা চাচা খুব খুশি হয় এবং সোহানকে ব্যবসা বুঝিয়ে দিতে থাকে। প্রতিদিন সকালে সোহান অফিসে যাবার সময় ইকরাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর অফিসে চলে যায়। অল্প দিনের ভিতরে সোহান ব্যবসা বেশ ভালোভাবেই বুঝে নেন। বাবা চাচারাও বেশ খুশি হয়ে সোহানের উপরে। সোহানও প্রতিদিন ছাদে বসে ইকরাকে বলা যে সে ব্যবসাটা খুব সুন্দর করে বুঝে নিচ্ছে। ইকরা খুশি হয়। সোহানের হাতে হাত রেখে বলে, তুমি বাবাকে বলো আমাদের বিয়ের কথা। ইকরার হাত চেপে ধরে বলে, হ্যাঁ বলবো, আর কয়েকটা দিন সময় দাও আমাকে। অভিমানের সুরে, ততদিনে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে দিই। আস্তে আস্তে দুইজন তাহলে পালিয়ে যাব। ইকরা সোহানের কথা শুনে খুব শুধুই হাসে আর বলে, তোমার মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। একদিন সকালে সবাই বাসায় বসে নাস্তা করছে। এমন সময় ফুপুর ফোন আসে। বাবা ফোন রিসিভ করতেই ফুপু জানায় যে মেয়েকে তারা দেখেছিল সে মেয়ে অন্য ছেলেকে পছন্দ করে আর তার বিয়ে সেখানে ঠিক করেছে তারা। বাবা খুব দুঃখ প্রকাশ করে। ফুপু তখন বাবার কাছে আবদার করে ইকরাকে রাসেলের বউ বানাতে চায়। বাবা বলে যার মেয়ে তার সাথে কথা বলার জন্য। চাচা বলে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, তোকে রাতে জানাবো। বাবা মা চাচা চাচি সবাই মিলে কথা বলে। তারা মোটামুটি রাজি হয়ে যায়। এদিকে ইকরা আর সোহান তার কিছুই জানে না। রাতে ফোনে কথা বলার সময় ইকরা যখন এসব শোনে তখন কান্না করে দেয়। সে তার মাকে বলে, আমি এই বিয়েতে রাজি না। মা ইকরার মুখ চেপে ধরে বলে, তোর বাপ চাচার মুখের উপর কথা বলার সাহস হলো কি করে? জীবনটা আমার, কোনো খেলনা নয়। আমাকে না জানিয়ে তোমরা কি করে কথা দাও?
মা অনেক সময় ইকরাকে বুঝিয়ে চলে যায় আর বলে এই বিষয়ে দ্বিতীয়বার যেন আর মুখ না খোলে। ইকরা কাঁদতে কাঁদতে সাদের দিকে হাঁটা শুরু করে। সাদে উঠে সোহানকে ফোন করে সোহান তখন বাসায় ফিরছিল। ইকরার কান্নার শব্দ শুনে সোহান প্রশ্ন করে কি হয়েছে। ইকরা বলে তুমি বাসায় আসো তাড়াতাড়ি, তারপর তোমাকে বলছি। ইকরা ফোন কেটে সাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। ফোন কাটার পর থেকেই সোহানের মনটা কেমন জানে খারাপ হয়ে গেল। বাড়িতে নিশ্চয়ই বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, নয়তো ইকরা এইভাবে ফোন করে কান্না করার মেয়ে নয়। ভাবতে ভাবতে সোহান বাড়িতে ঢুকে গেল। সোজা ইকরার রুমের ভিতরে ঢুকে গেল। রুমে ইকরাকে না পেয়ে সোহান বুঝতে পারলো ইকরা কোথায় আছে। সোহান আর দেরি না করে সোজা সাদে উঠে গেল। ইকরার পিছনে দাঁড়িয়ে, কি রে তোর কি হয়েছে? ইকরা ঘুরে সোহানের বুকের উপর মাথা রেখে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। সোহান কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। সোহান বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, বলবি তো আমাকে? ইকরা সোহানের বুক থেকে মাথা না তুলে, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে। কি কার সাথে? আচ্ছা তুই কান্না থামা, আমার সাথে ভালো করে কথা বল। রাসেল ভাইয়ের সাথে। বললেই হলো, বলা নেই কওয়া নেই, হুট করে বললেই বিয়ে হয়ে গেল। তুই চাচাকে বলিস নাই তুই বিয়ে করবি না? আমি বলার চেষ্টা করেছি, কিন্তু মা আমাকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি। এখন কি করবা তুমি ভালো জানো। তুই কান্না করিস না, আমি তো আছি, তাই না? চল নিচে চল, রাতে হয়ে আসছে। আর বাবা আর চাচাকে তুই বলবি তুই এই বিয়ে করতে চাস না, তারপর যা হবে আমি বুঝবো। সোহানের দিকে তাকাতেই সোহান চোখের ইশারায় বোঝালো আমি তো আছি তোর সাথে। দুইজন নিচে নামতেই দেখতে পেল সকলে ডাইনিং এ বসে আছে। সোহান আর ইকরা সকলের সাথে গিয়ে ডাইনিং এ বসলো। কিরা মা, তো কেমন দেখাচ্ছে কেন? বড় আপু, আমি এই বিয়ে করতে পারবো না। ইকরার মা ইকরার দিকে দৌড়ে আসলো। এসে থাপ্পড় মারতে যাবে এমন সময় সোহানের মা এসে হাত চেপে ধরে, কি করছো এসব? যা করছি ঠিকই করছি, ওর সাহস হলো কি করে এই কথা বলার? চাচি তুমি এটা কেমন কথা বলছো? সারা জীবন সংসার করবে ও, আর ওর সারা জীবনের ফয়সালা তোমরা কি করে করবে? সোহানের দিকে তাকিয়ে আজ পর্যন্ত এ বাড়িতে আমরা যা বলে এসেছি তাই হয়েছে। আর তুই ভালো করে জানিস আমরা কাউকে কথা দিলে তার নড়চড় হয় না। তোমরা ভুল করছো বাবা। ইকরা, আমি, মিলু, আমরা সবাই বড় হয়েছি। আমাদের জীবনের ডিসিশন আমাদের জানিয়ে নেওয়া, আমাদের মতামত নিয়ে তারপর করা তোমাদের উচিত। আমরা যে ডিসিশন নিয়েছি তা ওর ভালোর জন্যই নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, তোদের ফুপি জীবনে কোনোদিন আমার কাছে কোনো কিছুর আবদার করেনি। জীবনের প্রথম সে আমার কাছে কিছু চেয়েছে, তাকে আমরা কোনোভাবেই ফিরে দিতে পারি না। সন্তানদের জীবনের চেয়ে বড় তোমার ওয়াদা হয়ে দাঁড়ালো। আমাদের জীবনের কোনো মূল্য নেই। তোমাদের জীবনে আমরা সব রকম স্বাধীনতা দিয়েছি, যখন যা চেয়েছো দিয়েছি, সব ধরনের ইচ্ছা পূরণ করেছি। আজ আমরা ওর বিয়ে ঠিক করেছি, তাতেও আমরা সকলের মত দিয়েছি। তোমাদের সমস্যা কোথায়? সমস্যা আছে বলে বলছি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। সুহানের কথা শুনে সকলে কয়েক মিনিটের জন্য একদম নীরব হয়ে গেল। কারো মুখ থেকে যেন কোনো কথাই বের হচ্ছিল না। সকল নীরবতা ভেঙে মা বলে উঠল, এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, যা শুনেছ সত্যি বলছি। যা বলেছে দ্বিতীয়বার তোমার মুখ থেকে আর শুনতে চাই না। কেন শুনবে না বলো? কারণ আমি তোমার ফুফিকে কথা দিয়েছি, আর তা অনর থাকবে, কোনো রকম নড়চড় হবে না। বেশ তো, তুমি তো আমাকেও কথা দিয়েছ, আমি যা চাইবো তাই দিবে। আজ আমি তোমার কাছে আমার ভালোবাসা চাচ্ছি, দাও। আমি যা চাচ্ছি তা দাও। সব প্রেম ভালোবাসা সব বাকলামি, দুদিন পরে সব চলে যাবে। ফুল বাবা, বরং 2 দিন পর আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। আর তুমি কথা দিয়েছ, তার মানে এই নয় যে তুমি তা ফিরিয়ে নিতে পারবে না। এটা তোমাদের সন্তানদের জীবন মরণের ব্যাপার। আর তোমরা যদি আমাদের ভালো মন্দ না বুঝো, তবে আমাদের অন্য পথ বেছে নিতে হবে। সোহানের এমন কথা শুনে সকলে মুখে হাত দিল। বাবা চিৎকার করে বলে উঠল, তোমার এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলো? বের হয়ে যাও ওখানে আমার বাড়ি থেকে। এইসব কি বলছেন আপনি? বাবা শান্ত হ। বাবা যা করছে তোদের ভালোর জন্যই করছে। ইকরার দিকে তাকিয়ে, চল আমার সাথে। তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করেছি, যা বের হয়ে যা, আর কোনোদিনই বাড়িতে পা দিবি না। আমি মনে করবো আমার কোনো সন্তান। তোর জন্য 2টো রাস্তা খোলা আছে। এ বাড়িতে আমার ছেলে হয়ে থাকতে হলে আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে, নয়তো সারা জীবনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবার এমন কথা সকলে একদম স্তব্ধ হয়ে গেল। মা ছুটে এসে বাবাকে বোঝানোর চেষ্টা করছে, মাথা ঠান্ডা রাখার জন্য। চাচাও কিছু বলতে চেয়ে থেমে গেলেন। বেশ তো, চলে যাব, তবুও তোমাদের এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারবো না বলে ইকরার হাত ধরে হাঁটতে শুরু করে। মা এসে পিছন থেকে সোহানের হাত ধরে টেনে বলে, যাস নে বাবা। সোহান মাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দিও মা বলে হাঁটতে শুরু করে। মা ছুটে যায় একবার সোহানের বাবার কাছে, একবার চাচার কাছে। হাউমাউ করে কান্না করে দুজনেই। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ইকরার মা মুখে কাপড় গুজে কান্না করতে থাকে। ইকরা আর সোহান বের হয়ে আসে বাড়ির ভিতর থেকে।
নীলু ভাইয়া আপু বলতে বলতে দরজা পর্যন্ত দৌড়ে আসে। ততক্ষণে দুজনেই বাড়ির বাইরে চলে আসে। হাত নেড়ে ইকরা মিলুকে বিদায় জানায়। ওরা বের হয়ে যেভাবেই বাবা সোফায় বসে পড়ে, মা গিয়ে ওনার পা জড়িয়ে কান্না করতে শুরু করলো। প্লিজ কান্নাকাটি করো না, ওরা বাড়িতে ফিরে আসবে। কোথায় যাবে? ওদের যাওয়ার মতো জায়গা নেই। কিন্তু আমি রাসেলদের কি জানাবো? কি জানাবেন মানে? আপনার জিদের জন্য আজ বাড়ির দুটো ছেলে মেয়ে বাইরে চলে গেছে। যদি ওদের কিছু হয়ে যায় তখন কি হবে? নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে শুধু ছলছল চোখে চেয়ে রইল। কোনো কথাই বের হলো না মুখ থেকে। গভীর রাত হয়ে আসে, দুজন কোথায় যাবে বুঝতে পারে না। ইকরা সোহানের হাত চেপে ধরে। এত রাতে আমরা কোথায় যাব? বুঝতে পারছি না, কিছু একটা তো ম্যানেজ করব, তুই চিন্তা করিস না। হলুদ ল্যাম্পপোস্টের নিচে বসে আছে দুজন। ঢাকায় রাস্তায় সারা রাত গাড়ি চলে। একটু পর পর গাড়ির হর্ন বাজিয়ে চলে যাচ্ছে ওদের দুজনের সামনে দিয়ে।